যে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন কারা, কে কোন দপ্তর পেলেন? অর্জুন সিং শ্রমমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী হচ্ছেন অর্জুন সিং। সুজয়ের কাছে যাব। সুজয়, অর্জুন সিং এর ওপর দুটো গুরুত্বপূর্ণ দপ্তর, শ্রম দপ্তর এবং পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব যাচ্ছে, কারণ কি তার উপর ভরসা রাখা? সুজয়, দেখো, একটা সময় শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তর সামলেছেন, খুব গর্বের সঙ্গে ভালো কাজ করেছেন। তো সেই দপ্তরে অর্জুন সিংকে কেন নিয়ে আসা হলো? দেখো, অর্জুন সিংকে বলা হয় দাপুটে নেতা, বাহুবলী নেতা। এই যে বাসের একাধিক ইউনিয়ন আছে এবং দেখো এমন একটি সেক্টর পরিবহন দপ্তর, সেটা কিন্তু মানে পাবলিকের একটা বড় অংশের কিন্তু ক্ষোভ আছে। তুমি দেখেছো, তুমি যদি মানে বাস যে সরকারি ডিপোগুলো যাও, সেই ডিপোগুলোতে হাজার হাজার একর জমি আছে, কিন্তু পরিবহন দপ্তর সেটাকে কাজে লাগাতে পারে না। যদি সেটাকে মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরি করা যায়, যদি শপিং মহল তৈরি করা যায়, দেখো এই যে এইগুলো একটা প্ল্যানিংয়ের দরকার। সেই প্ল্যানিংটাকে যদি করা, এই যে শ্রম দপ্তর তাকে কেন দেওয়া হয়েছে? তুমি জানো যে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একটার পর একটা কলকারখানা বন্ধ। আজকে তুমি নিশ্চয়ই দেখেছো যে 34 বছরের বাম সরকারের আমলেও যে কয়েকটা শিল্প কারখানা বেঁচেছিল, সেটাও এই 15 বছরের সরকারের আমলে মানে ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। একটার পর একটা শিল্প কারখানায় বিভিন্ন ইউনিয়নবাজির ফলে এখান থেকে যারা মালিক পক্ষ, তারা কারখানা লক আউট করে তারা ছেড়ে বেরিয়ে গেছে। এবং এই দুটো বিষয়ই অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, গোটা রাজ্যে মহিলাদের যে বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে, এটাকে তো সামলাতে হবে। এবং আমি তোমাকে বলছি যে প্রচুর বাস এসছে ডিপোগুলোতে, সেই বাস পড়ে রয়েছে এবং সেই বাসগুলোকে চালানো হয়নি। মনে করা হচ্ছে যে পরিবহনের যে ইউনিয়নবাজি, সেটাকে অর্জুন সিং বাহুবলী নেতা সেটাকে কন্ট্রোল করতে পারবে, সেই এক্সপিরিয়েন্স আছে, সেই অভিজ্ঞতা আছে, এটা কাজে লাগবে। এবং শুধু তো শহর কলকাতা নয়, উত্তরবঙ্গের এসবিএসটিসি, এনবিএসটিসি, সিটিসি, এই যে একটা বড় জায়গা, এবং সেই জায়গায় আশা করি তিনি কাজ করবেন। এরপরে আসবো আমরা তিনজন মন্ত্রীর কথা আপনাদেরকে বললাম, তাপস রায়, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, তারা কে কোন দপ্তর পেলেন বললাম। এরপরে আসবো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর শারদত্ত মুখার্জি। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী হচ্ছেন ডক্টর শারদত্ত মুখার্জি। সুজয়, ডক্টর শারদত্ত মুখার্জি অত্যন্ত দক্ষ একজন চিকিৎসক, রাজ্যের প্রচুর অভিজ্ঞতা তার, সেই কারণেই কি তার উপর এই স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হলো? একেবারে তাই, খুব অভিজ্ঞ এক্সপিরিয়েন্স একজন ব্যক্তি। একটা বিষয় তোমাকে বলি, তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্য দপ্তরে আমরা একবারে বলতে পারবো না যে স্বাস্থ্য দপ্তরে কাজ হয়নি, কিন্তু একটা বিষয় তো বলতেই হবে যে শুধু বড় বড় বিল্ডিং তৈরি করলে হবে না। জেলাতে ডাক্তার নেই, মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখেছি যে জেলা থেকে কি পরিমাণ রেফার হওয়া রুগী কলকাতার 5টা মেডিকেল কলেজে সবথেকে বেশি চাপ পড়ে এসএসকেএম হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে, নীলতল সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। এই যে রেফার একটা সিস্টেম, এই সিস্টেমের কিন্তু বদল আনতে হবে। এবং তুমি দেখো যে এই যে ন্যায্য মূল্যের ওষুধের দোকান করেছে, এটা অত্যন্ত ভালো উদ্যোগ, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল অবস্থা, সেই অবস্থার কিন্তু পরিবর্তন করতে হবে। এবং সেটা ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় পারবে, তিনি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স ডক্টর। এবং আরজি করের মতো ঘটনা কিন্তু তৎকালীন তৃণমূল সরকারের আমলে ঘটে গেল। সেক্ষেত্রে মহিলা ডাক্তারদের একটা নিরাপত্তা দেয়া, এবং আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা তারা একাধিক ইস্যুতে যে আন্দোলন করেছিলেন, এবং এরপর এই দপ্তরকে সাজানো, এবং এই দপ্তর একটা অত্যন্ত চ্যালেঞ্জিং দপ্তর, শুভেন্দু অধিকারী, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের উপর। এবার আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থমন্ত্রী হলেন স্বপন দাশগুপ্ত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করেছিলাম যে ডক্টর স্বপন দাশগুপ্ত হচ্ছেন অর্থমন্ত্রী, এবং মিলে গেল আজ তাক বাংলার সেই লিস্ট, অর্থমন্ত্রী হচ্ছেন
ডক্টর স্বপন দাশগুপ্ত, শুধু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থ দপ্তর, আমরা জানি যে 21 তারিখ বাজেট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের অর্থনীতি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, এবং সেখান থেকে তুমি যেটা বলছিলে খানিকক্ষণ আগেও যে প্রচুর অর্থ আসছে বিভিন্ন প্রকল্পের জন্য, অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হলো ডক্টর স্বপন দাশগুপ্তের ওপর, কারণ কি? দেখো, এই দপ্তরটা সব থেকে চ্যালেঞ্জিং একটা দপ্তর, এবং আমরা জানি যে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার যে ঋণ করে গেছে, বামেরা যে ঋণ করে গেছে, সেই ঋণ কয়েক হাজার লক্ষ কোটি টাকা বাড়িয়েছে এই তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকার। এবং দেখো, এই যে সামাজিক প্রকল্পগুলো, অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যুবসাথীর পাল্টা, যুবশক্তি, যে এই ধরনের সামাজিক প্রকল্প, এবং তোমাকে তো এটা মানতে হবে যে অর্থ দপ্তর মানে বলা যেতে পারে সরকারের প্রধান মুখ, এবং এই গোটা দপ্তর, এই 41টা বা 42টা যে দপ্তর আজ মন্ত্রী সবার যে লিস্ট প্রকাশ হয়েছে, প্রত্যেকটা দপ্তরের ফাইল কিন্তু এই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সাইন করার পরই সেই দপ্তরের টাকা বরাদ্দ হবে। তো সেক্ষেত্রে অত্যন্ত চ্যালেঞ্জিং। একটা সময় মনে করা হচ্ছিল শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখবেন, পরে আমরা যেটা জানতে পারলাম যে স্বপন দাশগুপ্তর উপর ভরসা করলো উচ্চ মানে 21 তারিখ পর্যন্ত যে ফাইলটা তৈরি করা হবে, যেটা 22 তারিখ পেশ করা হবে, মানে ওই 21 তারিখ যা যা থাকবে, ওই তারপরে ফাইলটা খোলা হবে 22 তারিখ সকালে, পুরোটাই কিন্তু এই স্বপন দাশগুপ্তর হাতে। একেবারে তাই। শুভেন্দু অধিকারী পরামর্শ মেনে শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্ত বসে 22 তারিখ একটা খুব বড় দিন, রাজ্য বাজেট, নবনিযুক্ত নতুন সরকার, তারা এই বাজেটটার ঘোষণা করার পর, মানে এই সরকারের যে কি কি কাজ করবে সেটা এই বাজেটে ঘোষণা হয়। সেক্ষেত্রে অত্যন্ত বড় বিষয় এবং চ্যালেঞ্জিং। এখন দেখার বিষয় যে কি চমক থাকে স্বপন দাশগুপ্ত আমাদের সাধারণ নাগরিকদের জন্য কি বিশেষ ব্যবস্থা করে। এবার আসি কৃষিমন্ত্রী হচ্ছেন দুধকুমার মণ্ডল। কৃষিমন্ত্রী হচ্ছেন দুধকুমার মণ্ডল। পশ্চিমবঙ্গের মতো একটা কৃষি, যেখানে পশ্চিমবঙ্গের কৃষি কিন্তু প্রধান জীবিকা, এখনো পর্যন্ত কৃষি নির্ভর একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সেই জায়গায় দাঁড়িয়ে কৃষিমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধকুমার মণ্ডল, তার উপরে ভরসা রেখেছে দল। হ্যাঁ দেখো, একেবারেই তার জীবনে একটা বড় মানে বলা যেতে পারে একটা বিষয় ঘটে গেছিল। দল তাকে কিছুদিনের জন্যে সাসপেন্ড করেছিল, কিন্তু বলা যায় যে তার যে ফিরে আসা, নতুন করে ফিরে আসা, শুধু ফিরে আসা না, এমনভাবে তিনি ফিরিয়ে এলেন। তিনি বিধায়ক হলেন, প্রথমবার টিকিট পেলেন, মানে তিনি এর আগেও লড়েছেন, কিন্তু প্রথমবার তিনি জয়ী হলেন বিধানসভা থেকে। শুধু জয়ী হলেন না, তিনি ক্যাবিনেট মন্ত্রী হলেন। চাষির ঘরের একজন ছেলে, আরএসএসের অত্যন্ত কাছের এই দুধকুমার মণ্ডল, এবং বিজেপি তার উপর অত্যন্ত ভরসা করে। শ্রমিক ভট্টাচার্যের অত্যন্ত